সবাইকে স্বাগতম এবং আপনাদের সবাইকে অ্যালাইন বক্সে স্বাগতম। এই ভিডিওতে আমরা ফাইন্যান্স মডিউলটি অন্বেষণ করব। অওয়েন বক্স একটি বিস্তৃত ফাইন্যান্স মডিউল অফার করে, যা আপনাকে আপনার সমস্ত আর্থিক লেনদেন নির্বিঘ্নে পরিচালনা ও রেকর্ড করতে সহায়তা করে। এই মডিউলের বৈশিষ্ট্য ও কার্যকারিতাগুলিতে যাওয়ার আগে চলুন দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সেটআপ ধাপ পর্যালোচনা করি। সেটআপ শুরু করতে কোম্পানি সেটআপ সেকশনে যান। সেখান থেকে ফাইন্যান্স সেটআপে যান। ফাইন্যান্স সেটআপের মধ্যে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। আমরা 5টি মূল বৈশিষ্ট্য এবং একটি ডিফল্ট লেজার সেটও প্রদান করেছি, যা আপনার আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ করে তুলবে। চলুন প্রথম অপশন এক্সপেন্স বাজেট কন্ট্রোল দিয়ে শুরু করি। এই ফিচারটি আপনাকে আপনার খরচের বাজেট কার্যকরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটির জন্য আমরা 3টি কনফিগারেশন অপশন দিয়েছি: দ্য ব্রাঞ্চ মড গোল গ্রুপ, প্রজেক্ট অ্যাট্রিবিউটেড দ্য প্রজেক্ট লেভেল গোল গ্রুপ, প্রজেক্ট অ্যাট্রিবিউটেড দ্য সাইট লেভেল। এই অপশনগুলো আপনাকে আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বাজেট কন্ট্রোল সেটআপ করতে সক্ষম করে। আপনি যদি প্রকল্প ব্যবস্থাপনা কার্যক্রমে নিযুক্ত থাকেন, তবে আপনার প্রকল্পের বাজেটও পরিচালনা করতে পারেন। এই মডিউলটি আপনার যেকোনো প্রকল্পের বাজেট নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণের জন্য একটি ব্যাপক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এরপর আমাদের কাছে বাজেট এক্সিট অ্যাকশন সেটিং আছে। একবার আপনি যেকোনো খরচের জন্য একটি বাজেট কনফিগার করার পর, সেই বাজেট অতিক্রম করার জন্য 3টি বিকল্প উপলব্ধ থাকে: প্রযোজ্য নয়, সতর্ক করুন, থামুন। যদি প্রকৃত খরচ নির্ধারিত বাজেট অতিক্রম করে, তাহলে সিস্টেমটি হয় একটি সতর্কবার্তা দিতে পারে অথবা সম্পূর্ণভাবে লেনদেনটি বন্ধ করে দিতে পারে, যাতে আপনি এন্ট্রি পোস্ট করতে না পারেন। এগিয়ে গেলে আমাদের কাছে টিডিএস প্রযোজ্য অপশন রয়েছে। যদি আপনাকে কোনো ভেন্ডারের জন্য উৎসে কর ফিস কেটে রাখতে হয়, তাহলে আপনি সহজেই এই সেটিংটি সক্রিয় করতে পারেন। পরবর্তীটি হল ডকুমেন্ট শ্রেণীবিন্যাস। এই ফিচারটি আপনাকে আপনার ভাউচার এবং আর্থিক লেনদেনগুলো শ্রেণীবদ্ধ করতে দেয়। যখনই আপনি ফাইন্যান্স মডিউলে কোনো লেনদেন পোস্ট করেন, এই অপশনটি সক্রিয় করলে আপনি এন্ট্রিগুলোকে বিভক্ত ও সংগঠিত করতে পারবেন, যাতে রিপোর্টিং ও ট্র্যাকিং আরও ভালোভাবে করা যায়। এরপর আছে নেগেটিভ ক্যাশ অনুমোদন সেটিং। আপনি নির্ধারণ করতে পারেন নেগেটিভ ক্যাশ ব্যালেন্স অনুমোদন করবেন কিনা। যদি আপনি নেগেটিভ ক্যাশ লেনদেন প্রতিরোধ করতে চান, তাহলে শুধু এই অপশনটি সক্রিয় করুন। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল শাখার পক্ষে লেনদেন। অওয়েন বক্স আপনাকে একাধিক লোকেশন ব্যবস্থাপনার নমনীয়তা প্রদান করে। আপনি যদি অন্য কোনো শাখার পক্ষে অর্থ প্রদান বা গ্রহণ করেন, তাহলে এই অপশনটি সক্রিয় করে সহজেই সেই লেনদেনগুলো রেকর্ড করতে পারবেন। সবশেষে আছে ক্যাশ ব্যাংক রসিদ এবং পেমেন্ট ভাউচার অপশনগুলো। ডিফল্টভাবে ফাইন্যান্স মডিউলে ক্যাশ ও ব্যাংক লেনদেনের জন্য একটি সাধারণ ভাউচার প্রদান করা হয়। তবে আপনি যদি আলাদা ভাউচার রাখতে চান, যেমন ক্যাশ রসিদের জন্য একটি এবং ব্যাংক রসিদের জন্য আরেকটি, তাহলে এই অপশনটি সক্রিয় করে আপনি সেগুলো আলাদাভাবে পরিচালনা করতে পারবেন। এবার চলুন ব্যাংক পুনর্মিলনী অপশনগুলো নিয়ে কথা বলি। আমরা ব্যাংক পুনর্মিলনীর জন্য 2টি মোড অফার করি: ম্যানুয়াল ব্যাংক পুনর্মিলনী এবং ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে পুনর্মিলনী। ম্যানুয়াল পুনর্মিলনী মানে হল, আপনি যখন আপনার লেনদেনগুলো বইয়ে পোস্ট করবেন, তখন ম্যানুয়াল অপশনটি সক্রিয় করে সেগুলো নিজে নিজে পুনর্মিলনী করতে পারবেন। অন্যদিকে, আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে পুনর্মিলনী করতে চান, তাহলে লেনদেনগুলো সরাসরি অওয়েন বক্সে ইম্পোর্ট করে সহজেই একসাথে পুনর্মিলনী করতে পারবেন। এখন পার্টি এবং শাখা স্তরে বিল অনুযায়ী বকেয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা যাক। আপনি যদি একাধিক শাখায় হিসাব পরিচালনা করেন, তাহলে আপনার কাছে বিল অনুযায়ী বকেয়া ব্যালেন্স ট্র্যাক করার সুবিধা রয়েছে। আপনি নির্ধারণ করতে পারেন বিভিন্ন শাখায় গ্রাহক ও বিক্রেতাদের জন্য বকেয়া পরিমাণ কিভাবে দেখতে চান। পরবর্তী বিষয় হল ফাইন্যান্স স্টেটমেন্টে রুম লেভেল।
এই অপশনটি আপনাকে আরও ভালো আর্থিক বিশ্লেষণের জন্য লেনদেনের বিস্তারিত বিভাজন দেখতে দেয়। বর্তমানে আমরা 4টি স্তরে বিভাজন প্রদান করি: সম্পূর্ণ লেজার, শাখাভিত্তিক বিভাজন, মাসভিত্তিক বিভাজন, অ্যাট্রিবিউট স্তরের বিভাজন। অতিরিক্তভাবে আমরা 5টি অ্যাট্রিবিউট ফিল্ড অফার করি, যেগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কনফিগার করতে পারেন। আপনি যদি অ্যাট্রিবিউটগুলোকে কস্ট সেন্টার হিসেবে ব্যবহার করতে চান এবং সেই অনুযায়ী লেনদেন বিভাজন করতে চান, তাহলে সহজেই এই অপশনটি সক্রিয় করতে পারেন। আপনাকে আরও পরিষ্কারভাবে বোঝাতে আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরা যাক আপনি কর্মচারী নামে একটি অ্যাট্রিবিউট ফিল্ড সক্রিয় করেছেন। এখন যখনই আপনি একটি আর্থিক এন্ট্রি দেন, সিস্টেম আপনাকে কর্মচারীর বিস্তারিত তথ্য পূরণ করতে বলবে। প্রয়োজনীয় তথ্য প্রবেশ করানোর পরেই আপনি এন্ট্রিটি সংরক্ষণ করতে পারবেন। তবে আপনি যদি চান না এই ফিল্ডটি বাধ্যতামূলক হোক, তাহলে ব্ল্যাঙ্ক অপশনটি সক্রিয় করতে পারেন। এতে করে কর্মচারীর বিস্তারিত তথ্য না দিলেও আপনি এন্ট্রিটি সংরক্ষণ করতে পারবেন। টাইপ ফিল্ডে আমরা আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বেছে নেওয়ার জন্য একাধিক অপশন দিয়েছি। আমরা কিছু লেজারও পূর্বনির্ধারিত করে দিয়েছি, যার মধ্যে রয়েছে গেস্ট লেজার এবং পেরোল সম্পর্কিত লেজার, যাতে আপনার জন্য প্রক্রিয়াটি সহজ হয়। আপনি যদি আওয়েনবক্সে পেরোল পরিচালনা করেন, তাহলে দেখবেন আমরা ইতিমধ্যেই পেরোলের জন্য নির্দিষ্টভাবে লেজারগুলো শ্রেণীবদ্ধ ও ডিফল্টভাবে সেট করে দিয়েছি। এরপর আসুন ডেপ্রিসিয়েশন ওয়েথ অপশন নিয়ে কথা বলি। আপনি যদি অবচয় সংক্রান্ত রিপোর্ট পরিচালনা বা দেখতে চান, তাহলে এখানে সহজেই আপনার লেজারগুলো ম্যাপ করতে পারবেন। আমরা অবচয়ের জন্য 2টি পদ্ধতি অফার করি: সম পদ্ধতি অর্থাৎ স্ট্রেইট লাইন মেথড এবং ওর পদ্ধতি অর্থাৎ লিখিত অবচয় মূল্য পদ্ধতি। শুধু উপযুক্ত লেজার ও পদ্ধতি নির্বাচন করুন এবং যখনই আপনি একটি এন্ট্রি পাস করবেন, অবচয় রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। সব সেটিংস কনফিগার করার পর আপনার সেটআপটি সংরক্ষণ করতে ভুলবেন না। এখন চলুন ফাইন্যান্স মডিউলে প্রবেশ করি। প্রথম যে ফিচারটি আমরা দেখব সেটি হল চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসে আপনি সমস্ত লেজার দেখতে পাবেন, যেগুলো আগেই তৈরি করে এবং প্রদান করেছে এলাইন বুকস। এখানে একটি বিস্তৃত ড্যাশবোর্ড পাবেন, যেখানে লেজারের নাম, লেজার কোড, আন্ডার গ্রুপ, প্যারেন্ট লেজার, অ্যাকাউন্টের প্রকৃতি ইত্যাদি দেখানো হয়। এছাড়াও এখানে একটি লেজার সার্চ অপশন রয়েছে। আপনি যদি নির্দিষ্ট কোনো লেজারের বিস্তারিত দেখতে চান, তাহলে শুধু সেটি সার্চ করুন এবং ক্লিক করলেই তার বিস্তারিত খুলে যাবে। ডিফল্টভাবে এলাইন বুকস আপনার হিসাবের বই পরিচালনার জন্য প্রয়োজনীয় সব লেজার সরবরাহ করে। তবে আপনি যদি অতিরিক্ত লেজার তৈরি করতে চান, তাহলে সেটি খুব সহজেই করা যায়। শুধু ক্রিয়েট নিউ লেজার ক্লিক করুন, লেজারের নাম লিখুন এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লেজার কোড তৈরি করে দেবে। আপনি যদি সাবলেজার ভিত্তিতে লেজার পরিচালনা করতে চান, তাহলে শুধু সাবলেজার অপশনটি সক্রিয় করুন। নতুন লেজার তৈরি করার সময় অবশ্যই আন্ডার গ্রুপ অপশনের মাধ্যমে সেটিকে একটি প্যারেন্ট গ্রুপের অধীনে নির্ধারণ করতে হবে। তালিকা থেকে উপযুক্ত গ্রুপটি নির্বাচন করলেই আপনার লেজার তৈরি সম্পন্ন হবে। লেজারের টাইপ অপশনে আমরা 3টি ক্যাটাগরি প্রদান করি: জেনারেল, ক্যাশ এবং ব্যাংক। যদি লেজারটি ক্যাশ বা ব্যাংকের সাথে সম্পর্কিত না হয়, তাহলে আপনাকে জেনারেল নির্বাচন করতে হবে। যদি লেজারটি ক্যাশ লেনদেনের সাথে সম্পর্কিত হয়, তাহলে ক্যাশ নির্বাচন করুন, আর যদি এটি ব্যাংক লেজার হয়, তাহলে ব্যাংক নির্বাচন করুন। আপনি চাইলে অতিরিক্ত তথ্য দিতে পারেন, যেমন অ্যাকাউন্ট নম্বর, এফস কোড এবং শ্রেণীবিন্যাস সংক্রান্ত তথ্য। যদি লেজারটি কোনো ঋণ অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত হয়, তাহলে শুধু লোন অ্যাকাউন্ট অপশনটি চালু করুন, যাতে ঋণ ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা অতিরিক্ত ফিচারগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার কাছে টিপস প্রযোজ্য অপশনও রয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনার কোনো কন্ট্রাক্টর থাকে এবং আপনি তাকে পেমেন্ট করছেন, তাহলে আপনাকে টুলস কাটতে হতে পারে। লেজার তৈরি করার সময় শুধু টুলস প্রযোজ্য সেটিংটি চালু করুন এবং সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করুন, যেমন কন্ট্রাক্টরের ঠিকানা ও ফ্যান নম্বর। আগে উল্লেখ করা হয়েছে,
যদি আপনি কোনো অ্যাট্রিবিউট যেমন কর্মচারী সক্রিয় করেন, তাহলে এই লেজারের সাথে সংযুক্ত কোনো লেনদেন করার সময় সিস্টেমটি এন্ট্রি সংরক্ষণের আগে আপনাকে কর্মচারীর বিস্তারিত তথ্য নির্বাচন করতে বলবে। সেটআপ সম্পন্ন হলে লেজারটি সংরক্ষণ করতে ভুলবেন না। এখন ফাইন্যান্স মডিউলে আরও এগিয়ে গেলে আমরা লেজার তৈরির বিষয়টি আলোচনা করেছি। আওয়াইন বক্সে অনেক প্রাক তৈরি লেজার রয়েছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সহজেই আরও লেজার যোগ করতে পারেন। এরপর চলুন দেখি কিভাবে এই লেজারগুলোর জন্য ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে হয়। ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে ওপেনিং ফাইন্যান্সিয়ালসে ক্লিক করুন। আপনি যদি মাল্টি লোকেশন ম্যানেজমেন্ট সক্রিয় করে থাকেন, তাহলে প্রথমে আপনাকে আপনার শাখা নির্বাচন করতে হবে। শাখা নির্বাচন করার পর ঠিক আছে, ওকে ক্লিক করুন। এটি করার পর আপনি আপনার সব লেজার তালিকাভুক্ত দেখতে পাবেন। যদি দেখেন আপনার প্রয়োজনীয় কোনো লেজার নেই, তাহলে এখান থেকেই সেটি তৈরি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে ওপেনিং ফাইন্যান্সিয়ালস তালিকায় চলে আসবে। আপনাদের দ্রুত নির্দিষ্ট লেজার খুঁজে পেতে আমরা একটি সার্চ অপশনও দিয়েছি। ওপেনিং ফাইন্যান্সিয়ালস ড্যাশবোর্ড থেকে আপনি সহজেই আপনার সব ফাইন্যান্সিয়াল লেজারের ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে পারবেন। সান্ড্রি ক্রেডিটার্স এবং সান্ড্রি ডেবিটার্সের জন্য নির্দিষ্ট এন্ট্রি পয়েন্ট দেওয়া হয়েছে। ক্রেডিটারদের ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে সান্ড্রি ক্রেডিটার্সের জন্য সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করুন। ডেবিটারদের ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে সান্ড্রি ডেবিটার্সের জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন। আপনি এন্ট্রি সেভ করার পর আপনার দেওয়া ওপেনিং ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট লেজারগুলোতে প্রতিফলিত হবে। এখন ফাইন্যান্স মডিউলে আরও এগিয়ে গেলে প্রথম অপশনটি হল রিসিভ পেমেন্ট ভাউচার। এটি একটি সাধারণ ভাউচার যা ব্যবহার করে আপনি সহজেই আপনার খরচ এবং আয়ের এন্ট্রি বুক করতে পারেন। চলুন মূল ফিল্ডগুলো দেখে নিই। ক্যাটাগরি আগে আলোচনা করা হয়েছে, আপনি আপনার এন্ট্রিগুলো ক্যাটাগরি লেভেলে ম্যানেজ করতে পারেন। এখান থেকে আপনি বিদ্যমান কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন অথবা নতুন ক্যাটাগরি তৈরি করতে পারেন। রিসিভ মোড আপনার জন্য একাধিক পেমেন্ট মোড থেকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ব্রাঞ্চ আপনাকে সেই ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে যেখানে আপনি চান এই লেনদেনটি প্রতিফলিত হোক। ক্যাশ ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ বা ব্যাংকের জন্য লেজার অ্যাকাউন্ট সিলেক্ট করুন, নির্ভর করে কোন অ্যাকাউন্টে টাকা ডেবিট বা ক্রেডিট হবে। ভাউচার তারিখ লেনদেনের জন্য তারিখ নির্ধারণ করুন। কারেন্সি অ্যালাইন বুকস মাল্টি কারেন্সি লেনদেন সাপোর্ট করে। আপনি যদি বিদেশি মুদ্রা নিয়ে কাজ করেন, তাহলে শুধু সংশ্লিষ্ট কারেন্সি সিলেক্ট করুন। প্রয়োজনীয় কারেন্সি যদি না থাকে, আপনি নতুন কারেন্সি তৈরি করতে পারেন এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কনভার্সন রেট নিয়ে আসবে। রেফারেন্স নম্বর প্রয়োজন হলে রেফারেন্স নম্বর দিন। বিল পেন্ডিং পিটিসি অপশন এটি পোস্টেটেড চেক অর্থাৎ পিডিসি ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। পিডিসি সংক্রান্ত বিষয় এবং রিসিপ্ট এন্ট্রি নিয়ে আলোচনা করার সময় আমি এই ফিচারটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন চলুন ভাউচারের জন্য উপলব্ধ কনফিগারেশন অপশনগুলো দেখে নিই। অ্যালাইন বুকসের প্রতিটি ভাউচারের জন্য একটি কনফিগারেশন প্যানেল থাকে, যেখানে আপনি প্যারেন্ট ডকুমেন্ট সেট করতে পারেন, যা এখানে প্রয়োজন নেই। রিসিপ্ট এবং পেমেন্ট ভাউচারের ক্ষেত্রে প্যারেন্ট ডকুমেন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। ইউনিক রেফারেন্স নম্বর যাচাই করুন। ডুপ্লিকেশন এড়াতে আপনি এই অপশনটি সক্রিয় করতে পারেন। একবার সক্রিয় করলে আপনি যদি আবার একই রেফারেন্স নম্বর ব্যবহার করতে চান, সিস্টেম এন্ট্রি সংরক্ষণ করতে দেবে না। এই যাচাইকরণ তিনটি স্তরে প্রয়োগ করা যেতে পারে: পার্টিভিত্তিক, ব্রাঞ্চভিত্তিক এবং সামগ্রিক নম্বরিং। আপনি ব্রাঞ্চ বা ক্যাটাগরির উপর ভিত্তি করে কাস্টমাইজযোগ্য সিরিজ ও প্রিফিক্স দিয়ে ভাউচার নম্বরিং পরিচালনা করতে পারেন। নোটিফিকেশন অপশন আমরা একাধিক নোটিফিকেশন চ্যানেল অফার করি: ইমেল, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ। ইমেল কনফিগারেশনের জন্য আপনার কাছে দুটি সেটআপ অপশন রয়েছে: সাধারণ ফরম্যাট এবং টেমপ্লেট ভিত্তিক ফরম্যাট। আপনি বিভিন্ন অ্যাকশনের জন্য, যেমন তৈরি, সম্পাদনা বা অনুমোদনের জন্য একাধিক টেমপ্লেট তৈরি করতে পারেন। স্বয়ংক্রিয় ইমেল বিভিন্ন পর্যায়ে ট্রিগার করা যেতে পারে,
এবং আপনি সাবজেক্ট লাইন, ইমেইল বডি, টেমপ্লেট এবং প্রাপকদের সিসি ও বিসিসি সহ কাস্টমাইজ করতে পারেন। প্রয়োজনে ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে সংযুক্ত করুন। একইভাবে এসএমএস কনফিগারেশনের জন্য আপনি টেমপ্লেট নির্বাচন করতে পারেন এবং বিভিন্ন অ্যাকশনের ভিত্তিতে এসএমএস অ্যালার্ট ট্রিগার করতে পারেন। বর্তমানে আমরা দুটি ডিফল্ট টেমপ্লেট প্রদান করি, তবে আপনি যদি কাস্টম টেমপ্লেট তৈরি করতে চান তাহলে আপনার ডিএলটি সার্ভিস ইন্টিগ্রেট করতে পারেন। সবশেষে আমরা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনও সাপোর্ট করি, যা ইমেইল ও এসএমএস-এর মতোই কনফিগার করা যায়। সেটআপ সম্পন্ন হলে অবশ্যই সেভ বাটনে ক্লিক করুন। পরবর্তী অপশনটি হল অনুমোদন ব্যবস্থাপনার জন্য। তাহলে মূলত অনুমোদন ব্যবস্থাপনার জন্য আমরা ব্যবহারকারীদের জন্য একটি সুবিধা দিয়েছি। এটি মেকার এবং চিকা ধারণা। যিনি ভাউচার তৈরি করছেন, যিনি এন্ট্রি দিচ্ছেন, তিনি শুধুমাত্র এন্ট্রি দেওয়ার অধিকার পাবেন। অনুমোদনকারী এন্ট্রিটি অনুমোদন না করা পর্যন্ত সেই এন্ট্রি কোনো রিপোর্টে বা কোনো লেজারে প্রতিফলিত হবে না। তাই প্রতিটি ভাউচারে আমরা এই অনুমোদন ব্যবস্থাপনার সুবিধা দিয়েছি। এখানে 2 বা 3টি অপশন উপলব্ধ আছে। 1 স্তর, 2 স্তরের ওয়ার্কফ্লো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে পারেন। এখন সংরক্ষণ করুন। তাহলে এই এন্ট্রি দেওয়ার সময় আমরা একটি অপশন দিয়েছি। আপনি এখান থেকে সব ডিটেইলস নির্বাচন করতে পারেন এবং আপনাকে লেজারও নির্বাচন করতে হবে। আপনি এখান থেকে যে কোনো খরচের লেজার, যে কোনো আয়ের লেজার, যে কোনো লেজার সহজেই নির্বাচন করতে পারেন এবং আপনি সহজেই ডেবিট বা ক্রেডিট করতে চান এমন পরিমাণটি এন্ট্রি করতে পারেন। আপনাকে সেখানে উপলব্ধ অন বিহাফ অফ ব্রাঞ্চ অপশনটি নির্বাচন করতে হবে এবং শুধু অক বোতামে ক্লিক করতে হবে। এবং এখন সংরক্ষণ করুন। এন্ট্রিটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। সংযুক্তি অপশন আমরা সেখানে দিয়েছি। আমরা প্রতিটি ভাউচারে সংযুক্তি অপশন দিয়েছি। আপনি এখান থেকে সহজেই যে কোনো ডকুমেন্ট সংযুক্ত করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন। আপনি আপনার গ্রিডও কাস্টমাইজ করতে পারেন। গ্রিড কনফিগারেশনও সেখানে উপলব্ধ। এবং পরবর্তী ভাউচারটি হল ট্রান্সফার জেনারেল ভাউচার। জেনারেল ভাউচার। তাহলে ট্রান্সফার জেনারেল ভাউচার আমরা কন্ট্রা এন্ট্রিগুলোর জন্য দিয়েছি। যদি কোনো ক্যাশ টু ক্যাশ ডিপোজিট, ব্যাংক টু ব্যাংক ডিপোজিট, ব্যাংক টু ব্যাংক উইথড্রয়াল এন্ট্রি থাকে, তাহলে আপনি এই ভাউচার থেকে সেই এন্ট্রিগুলো দিতে পারেন। একই ভাউচারে আমরা ক্যাটাগরি অপশন দিয়েছি। ব্রাঞ্চ অপশনও উপলব্ধ। ক্যাশ থেকে ব্যাংক আপনাকে নির্বাচন করতে হবে। এখানে অ্যামাউন্ট অপশন আছে। চেক নম্বর, যদি কোনো চেক জড়িত থাকে আপনি উল্লেখ করতে পারেন। ব্যাংক চার্জেস জিএল, যদি ওই নির্দিষ্ট এন্ট্রিতে কোনো ব্যাংক চার্জ প্রযোজ্য হয় তাহলে আপনি সেই চার্জগুলো উল্লেখ করতে পারেন। ন্যারেশন এবং অ্যাটাচমেন্ট অপশনও উপলব্ধ। এখন আমাদের এন্ট্রিটি সেট করতে হবে। এরপর রিভার্সাল জেনারেল এন্ট্রি। আপনি যদি কোনো জেনারেল এন্ট্রি রিভার্স করতে চান তাহলে এই ভাউচার থেকে সহজেই যে কোনো জেনারেল এন্ট্রি রিভার্স করতে পারেন। ক্যাটাগরি অপশন, ব্রাঞ্চ অপশন উপলব্ধ। রিভার্সাল ভাউচার টাইপ। তাহলে অপশনগুলো উপলব্ধ। রিভার্স ভাউচার নম্বর এবং আপনাকে লেজার সিলেক্ট করতে হবে। আপনি লেজারটি ডেবিট করতে চান, আপনি লেজারটি ক্রেডিট করতে চান। এছাড়াও এই লেজারে যদি আপনি লেজার থেকেই টিডিএস অপশন চালু করে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন টিডিএস ট্যাবটিও উপলব্ধ। তাহলে আপনি সেখানে ক্লিক করলে, এখনও আমরা কোনো লেজার সিলেক্ট করিনি তাই এটি আমাকে এই লেজারে টিডিএস প্রযোজ্য নয় এই পপআপটি দেখাবে কারণ আমি কোনো লেজার সিলেক্ট করিনি। তাহলে এই এন্ট্রির মাধ্যমে আপনি টিডিএস কাটতেও পারেন। প্রত্যেকটি ফাইন্যান্স ভাউচারে, ফাইন্যান্স মডিউলে, প্রতিটি ভাউচারে আমরা টিডিএস কাটার এই সুবিধাটি দিয়েছি। সংযুক্তি অ্যাটাচমেন্ট অপশনটিও উপলব্ধ। এখন এন্ট্রিটি সেট করুন। তাহলে যখন আপনি ফাইন্যান্স মডিউলে এন্ট্রি দিচ্ছেন
তখন কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে যেগুলো আপনার অবশ্যই জানা উচিত। প্রথমত, একটি ওপেন অপশন আছে যা মূলত আপনাকে দ্রুততার সাথে আজ পর্যন্ত পাস হওয়া সব লেনদেন দেখতে দেয়। যখন আপনি কোনো পুরনো এন্ট্রি চেক বা রিভিউ করতে চান, তখন এটি সত্যিই খুব কাজে আসে। এরপর যদি কখনো কোনো এন্ট্রি ডিলিট করতে হয়, সেটাও আপনি খুব সহজেই করতে পারেন। আপনাকে শুধু লেনদেনটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এতটাই সহজ। এখন ধরুন আপনি ডিলিট করতে চান না, বরং কোনো বিদ্যমান এন্ট্রির কপি করতে চান, হয়তো একই ধরনের লেনদেনের জন্য। তাহলে আপনি কপি অপশনটি ব্যবহার করতে পারেন। আপনাকে শুধু যেটি ডুপ্লিকেট করতে চান সেই এন্ট্রিটি সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। কখনো কখনো আপনি হয়তো কোনো এন্ট্রি পুরোপুরি ডিলিট করতে চান না, শুধু সাময়িকভাবে সেটি বাতিল করতে চান। সেই ক্ষেত্রে ক্যান্সেল অপশনটি উপলব্ধ আছে। আর ধরুন পরে আপনার মতো পরিবর্তন হলো এবং সেই বাতিল করা এন্ট্রিটি আবার দরকার হলো, তখন রিস্টোর অপশনও আছে, যা আপনাকে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত এন্ট্রিটি আপনার সিস্টেমে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এখন সামনে এগিয়ে আমরা আসি ফাইন্যান্স জেনারেল ভাউচারের কথায়। এই ভাউচারের মাধ্যমে আপনি খুব সহজেই সাধারণ এন্ট্রি পাস করতে পারেন, যেমন আপনি যদি কোনো লেজার ডেবিট করতে চান, কোনো লেজার ক্রেডিট করতে চান, অথবা একাধিক লেজার জড়িত থাকলেও আপনি এখান থেকেই সব ধরনের অ্যাডজাস্টমেন্ট ম্যানেজ করতে পারবেন। এবং হ্যাঁ, অন্যান্য ভাউচারের মতো এখানেও আপনি কনফিগারেশন এবং অ্যাটাচমেন্ট অপশন পাবেন। এরপর চলুন এক্সপেন্স জেনারেল ভাউচারের কথা বলি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনাকে সাহায্য করার জন্য যখন আপনি এমন কোনো এক্সপেন্স এন্ট্রি বুক করছেন যেখানে জিএসটি জড়িত। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার কোম্পানির জন্য বিজ্ঞাপন পরিষেবা নিচ্ছেন এবং স্বাভাবিকভাবেই সেই পরিষেবার ওপর জিএসটি প্রযোজ্য, তাহলে আপনি এই ভাউচারের মাধ্যমে এন্ট্রি পাস করতে পারেন। এই ভাউচারে প্রথমে আপনাকে আপনার ব্রাঞ্চ, ক্যাটাগরি এবং ভেন্ডর নির্বাচন করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন একটি অপশন আছে যার নাম আইটেম সিলেকশন। তাহলে আপনাকে শুধু প্লাস প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং একটি নন ইনভেন্টরি সার্ভিস আইটেম তৈরি করতে হবে। এখানে আপনাকে আইটেম তৈরি করতে বলার কারণ হল, যখন আপনি এটি তৈরি করেন, তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই আইটেমের জন্য নির্ধারিত অসম কোড, স্যাক কোড এবং ট্যাক্স কোড নিয়ে নেয়। এতে অনেক সময় বাঁচে এবং আপনার এন্ট্রিগুলো ট্যাক্স কমপ্লায়েন্টও থাকে। আপনাকে সাপ্লায়ার ইনভয়েস নম্বর এবং সাপ্লায়ার ইনভয়েস তারিখও উল্লেখ করতে হবে। আর যদি লেনদেনটি অন্য কোনো মুদ্রায় হয়, তাহলে চিন্তার কিছু নেই। শুধু মুদ্রা নির্বাচন করুন, কারণ আমরা মাল্টিকারেন্সি লেনদেন সাপোর্ট করি। এরপর আপনাকে আপনার খরচের জন্য লেজার নির্বাচন করতে হবে এবং ট্যাক্সযোগ্য পরিমাণ লিখতে হবে। এই তথ্যগুলো পূরণ করার পর ট্যাক্স কোড স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এবং ট্যাক্সযোগ্য মূল্য ও ট্যাক্সের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যাবে। এখানেই আপনি অ্যাটাচমেন্ট অপশনও পাবেন, যেখানে আপনি যে কোনো প্রাসঙ্গিক ডকুমেন্ট যেমন ইনভয়েস বা বিলও সংযুক্ত করতে পারবেন। আর হ্যাঁ, যদি টিডিএস প্রযোজ্য হয়, তাহলে এই ভাউচারে একটি আলাদা টিডিএস সেকশনও পাবেন। আপনাকে শুধু সঠিক টিডিএস সেকশন নির্বাচন করতে হবে, উপযুক্ত লেজার বেছে নিতে হবে, আর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গ্রস অ্যামাউন্ট হিসাব করবে এবং প্রযোজ্য হারে টিডিএস কাটবে। সব মিলিয়ে এটি খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব। এবার আসি সেলস পারচেজ জেনারেল ভাউচারের কথায়। এটি খুবই উপকারী যখন আপনি আপনার ইনভেন্টরিতে কোনো প্রভাব না ফেলে সেলস বা পারচেজ এন্ট্রি দিতে চান। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো আইটেম সিলেক্ট না করেই একটি সাধারণ সেলস এন্ট্রি দিচ্ছেন। এখানে আপনি সেটা খুব সহজেই করতে পারবেন। সেলস জেনারেল ভাউচারে আপনি শুধু আপনার সেলস সংক্রান্ত লেজার সিলেক্ট করুন, রেফারেন্স নম্বর উল্লেখ করুন, কাস্টমার বাছাই করুন এবং অ্যামাউন্ট লিখে দিন। এখানে কোনো আইটেম মাস্টার জড়িত নেই, তাই এটি সার্ভিস সেলস বা নন ইনভেন্টরি সেলসের জন্য একদম উপযুক্ত। আর অবশ্যই, যদি এখানে জিএসটি প্রযোজ্য হয়, তাহলে আপনি শুধু ট্যাক্স কোড সিলেক্ট করুন
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স হিসাব করে দেবে। এটি সত্যিই খুব সহজ, এবং একই বিষয়টি ক্রেডিট নোট ও ডেবিট নোটের ক্ষেত্রেও প্রযোজ্য, সেলস এবং পারচেজ দুই দিকেই। আপনি শুধু একই প্রক্রিয়া অনুসরণ করুন, তাহলেই হয়ে যাবে। এখন আমরা পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি, সেটি হল ইন্টারব্রাঞ্চ ফান্ড ট্রান্সফার। সত্যি বলতে, নাম থেকেই বোঝা যায়, এই ভাউচারটি তখনই ব্যবহার করা হয় যখন আপনি একাধিক শাখা বা লোকেশন পরিচালনা করছেন এবং তাদের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে হচ্ছে। ধরা যাক, উদাহরণস্বরূপ, আপনার মুম্বাই লোকেশন থেকে আপনি ব্যাংক বা নগদের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করছেন। এই ভাউচার ব্যবহার করে আপনি সহজেই সেই এন্ট্রি পাস করতে পারেন। এই ভাউচারে আপনি দেখবেন আমরা ক্যাটাগরি এবং ব্রাঞ্চ সিলেক্ট করার অপশন দিয়েছি। তাই, যেমনটি বলেছিলাম, যদি আপনি মুম্বাই থেকে ট্রান্সফার করছেন, তাহলে ব্রাঞ্চ হিসেবে মুম্বাই সিলেক্ট করবেন এবং তারপর সেখানে দুটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন। একটি হল রিসিভড এবং অন্যটি হল পেমেন্ট ফ্রম ক্যাশ অর ব্যাংক টু ব্রাঞ্চ। তাই আপনি ফান্ড রিসিভ করছেন নাকি ট্রান্সফার করছেন, তার উপর ভিত্তি করে উপযুক্ত অপশনটি সিলেক্ট করতে পারবেন। যদি ট্রান্সফারে চেক জড়িত থাকে, তাহলে আপনি চেক নম্বরও উল্লেখ করতে পারবেন। এছাড়াও অন্যান্য ভাউচারের মতোই এখানে একটি অ্যাটাচমেন্ট অপশন রয়েছে যদি আপনি কোনো সাপোর্টিং ডকুমেন্ট সংযুক্ত করতে চান। এবং শেষে একটি ন্যারেশন ফিল্ড রয়েছে যেখানে আপনি সংক্ষেপে ফান্ড ট্রান্সফারের উদ্দেশ্য বা বিস্তারিত বর্ণনা করতে পারেন। এখন এরপরে আমরা যে পরবর্তী ভাউচারে আসছি, সেটি হল জিএসটি অ্যাডজাস্টমেন্ট ভাউচার। এটি বেশ গুরুত্বপূর্ণ যখন আপনি জিএসটি সংক্রান্ত লেজার ব্যালেন্স অ্যাডজাস্ট করতে চান। তাহলে এখানে মূলত যা হয় তা হল, আপনি যখন এই ভাউচারটি খুলবেন, তখন একটি উইন্ডো দেখতে পাবেন যেখানে আপনি আপনার মোট দায়, মোট ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি এবং নেট পরিশোধযোগ্য পরিমাণ দেখতে পারবেন। প্রথমে আপনাকে আপনার জিএসটি নম্বর নির্বাচন করতে হবে। এরপর আপনি যে মাস ও বছরের জন্য অ্যাডজাস্টমেন্ট করছেন সেটি নির্বাচন করবেন, এবং একবার আপনি ওকেতে ক্লিক করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জিএসটির বর্তমান লেজার ব্যালেন্স নিয়ে এসে প্রদর্শন করবে। এখন আমার সিস্টেমে কোনো ব্যালেন্স নেই, তাই এটি ফাঁকা দেখাচ্ছে, তবে সাধারণত আপনি সব সংখ্যাগুলো দেখতে পাবেন, যেমন আপনার ট্যাক্স দায় এবং উপলব্ধ আইটিসি। যদি আইটিসি উপলব্ধ থাকে এবং আপনার কিছু ট্যাক্স দায় থাকে, তাহলে আপনি সহজেই এই ভাউচারের মাধ্যমে সেটি সমন্বয় করতে পারেন। এবং এমনকি যদি কোনো দায় নাও থাকে, ধরুন আপনার শুধু অব্যবহৃত আইটিসি পড়ে আছে, তবুও আপনি ব্যালেন্সগুলো সমন্বয় করতে পারেন। একবার এই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনি আপনার লেজার, ট্রায়াল ব্যালেন্স এবং এমনকি ব্যালেন্স শিটেও সঠিক প্রতিফলন দেখতে পাবেন। তাই এই ভাউচারের মাধ্যমে জিএসটি রিকনসিলিয়েশন ম্যানেজ করা সত্যিই খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, এবার আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ ভাউচারে, যেটি হল জিএসটি আইটিসি রিভার্সাল ভাউচার। তাই যেসব ক্ষেত্রে আপনাকে কোনো আইটিসি রিভার্স করতে হবে, সেজন্য আমরা একটি আলাদা ফর্ম দিয়েছি। আবারও বলছি, এটি বেশ সহজ। আপনাকে শুধু আপনার শাখা, তারিখ এবং ভাউচার নম্বর সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে রিভার্সালের কারণ উল্লেখ করতে হবে, সেটা ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি অথবা অন্য কোনো ইনপুট ক্যাটাগরি হতে পারে। এরপর আপনি যে ইনপুট লেজারটি রিভার্স করছেন তার সাথে সম্পর্কিত পরিমাণটি শুধু এন্ট্রি করতে হবে। পরবর্তী ধাপে আপনাকে সিলেক্ট করতে হবে কোন লেজারটি আপনি ডেবিট করতে চান। যদি রিভার্সালের কারণে কোনো সুদ যুক্ত থাকে, তাহলে আপনি সুদের জন্য উপযুক্ত লেজারও সিলেক্ট করতে পারেন এবং আলাদাভাবে সেই পরিমাণ উল্লেখ করতে পারেন। যদি আপনি কোনো নোট যোগ করতে চান, তাহলে একটি রিমার্ক ফিল্ডও রয়েছে, এবং অবশ্যই প্রাসঙ্গিক কোনো ডকুমেন্ট সংযুক্ত করার জন্য অ্যাটাচমেন্ট অপশনও আছে। আপনি একবার এই এন্ট্রি সেভ করলে আইটিসি স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে রিভার্স হয়ে যাবে। আর আপনি যদি এই রিভার্সাল এন্ট্রিগুলোর প্রভাব দেখতে চান, তাহলে রিপোর্ট সেকশনে চলে যেতে পারেন খুব সহজেই।
আমরা একটি টেবিল ভিউ অপশন দিয়েছি, যেখানে আপনি সব পোস্টিং ডিটেইলস দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন কোন এন্ট্রির কারণে কোন লেজার প্রভাবিত হয়েছে, ফলে সবকিছুই পুরোপুরি স্বচ্ছ থাকবে। ঠিক আছে, এবার সামনে এগিয়ে চলি। আমাদের পরবর্তী অপশন হল ব্যাংক রিকনসিলিয়েশন। এখন এটি হিসাবরক্ষণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং আমাদের সিস্টেমে আমরা আসলে দুইটি পদ্ধতিতে রিকনসিলিয়েশন করার সুবিধা দিয়েছি, যেমনটা আমরা আগেও আলোচনা করেছি। একটি হল ম্যানুয়ালি করা, আরেকটি হল ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি থ্রু ব্যাংক স্টেটমেন্ট অপশনটি সিলেক্ট করেছি, এজন্য স্ক্রিনে দুইটি আলাদা উইন্ডো দেখা যাচ্ছে। একটি উইন্ডোতে দেখাচ্ছে আউটলাইন মুভস অনুযায়ী, আরেকটি দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে মূলত অ্যাজ পার আউটলাইন মুভসে থাকা এন্ট্রিগুলো হচ্ছে যেগুলো ইতিমধ্যে বইয়ে পাস হয়েছে, আর অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট পাশে আপনি আপনার আসল ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করার অপশন পাবেন। এটা বেশ সহজ, আপনাকে শুধু একটি এক্সেল শীট প্রস্তুত করতে হবে। আমরা এমনকি আপনাকে একটি এক্সেল শীটের ফরম্যাটও দিয়েছি, যেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর ওই অপশন ব্যবহার করে আপনাকে শুধু আপনার ব্যাংক স্টেটমেন্টটি সিস্টেমে ইম্পোর্ট করতে হবে। আপনাকে আপনার শাখা স্ট্যাটাস, যেমন আপনি ক্লিয়ার এন্ট্রি, আনক্লিয়ার এন্ট্রি ইত্যাদি ফিল্টার করতে চান কিনা, এবং তারপর আপনার ফ্রম ডেট ও টু ডেট নির্ধারণ করতে হবে। সব সেট করার পর শুধু অক বাটনে ক্লিক করলেই এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এবার আসল মজার অংশটা বলি। আমরা একটি অটো রিকনসাইল অপশনও দিয়েছি, তাই আপনার ব্যাংক স্টেটমেন্ট ও বইয়ের মধ্যে যেসব লেনদেন পরিমাণ ও তারিখ অনুযায়ী নিয়ে যায়, সেগুলো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিকনসাইল করে দেবে। এইভাবে আপনি সহজেই আপনার ব্যাংক রেকর্ড এবং হিসাবের বইয়ের মধ্যে তুলনামূলক ড্যাশবোর্ড পেতে পারেন, যা পুরো রিকনসাইলেশন প্রক্রিয়াকে অনেক দ্রুত এবং ভুল ত্রুটি মুক্ত করে তোলে। একইভাবে আপনি যদি ম্যানুয়াল রিকনসাইলেশন অপশন বেছে নেন, তাহলে সেটা কেমন দেখায় আমি দেখাচ্ছি। তাহলে আমি যদি ম্যানুয়াল সিলেক্ট করে সেভ করি এবং তারপর আবার ব্যাংক রিকনসাইলেশন ফর্মটি খুলি, আপনি দেখবেন উইন্ডোটা একটু পরিবর্তন হয়েছে। এখানে প্রথমে আপনাকে ব্যাংক নির্বাচন করতে হবে, স্ট্যাটাস সেট করতে হবে, তারপর ডেটা আনতে হবে। এখন এই ডেমো কোম্পানিতে তেমন কোনো ডেটা নেই, কিন্তু যদি লেনদেন থাকত, তাহলে আপনি এখানে সেগুলো দেখতে পেতেন, এবং সবচেয়ে সুবিধাজনক বিষয় হল আপনি ম্যানুয়ালি এন্ট্রি সিলেক্ট করতে পারেন এবং প্রতিটি লেনদেনের জন্য ক্লিয়ারিং তারিখ উল্লেখ করতে পারেন। সংরক্ষণ করার পর নির্বাচিত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে যাবে। এছাড়াও আপনি যদি কোনো মিলিয়ে দেওয়া এন্ট্রি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান, সেটাও করতে পারবেন। আপনাকে শুধু স্ট্যাটাস নির্বাচন করতে হবে, ডেটা আনতে হবে, এবং তখন আপনি মিলিয়ে দেওয়া ও অপেক্ষমান উভয় এন্ট্রি দেখতে পাবেন। আপনি একসাথে একাধিক এন্ট্রি মিলিয়ে দিতে পারেন, যা অনেক সময় বাঁচায়। এখন চলুন পরবর্তী ফিচারে এগিয়ে যাই, যেটি হল পোস্ট ডেটেড চেক রিসিপ্ট এবং পোস্ট ডেটেড চেক ইস্যু। এটি আরেকটি অত্যন্ত সহায়ক সুবিধা যা আমরা আপনাকে দিয়েছি, যাতে আপনি সহজেই আপনার গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত বা বিক্রেতাদের কাছে ইস্যু করা সব পোস্ট ডেটেড চেকের রেকর্ড পরিচালনা ও সংরক্ষণ করতে পারেন। পোস্ট ডেটেড চেক রিসিপ্ট ভাউচারে আপনাকে শুধু শাখা নির্বাচন করতে হবে, ভাউচারের তারিখ ও নম্বর দিতে হবে, যেই পার্টির কাছ থেকে চেক পেয়েছেন তাকে নির্বাচন করতে হবে, ব্যাংক নির্বাচন করতে হবে, চেক নম্বর, চেকের তারিখ এবং পরিমাণ লিখে সংরক্ষণ করতে হবে। একইভাবে পোস্ট ডেটেড চেক ইস্যু ভাউচারে একই সব ফিচার ও ফিল্ড উপলব্ধ রয়েছে। শুধুমাত্র এখানে আপনি যেসব চেক বিক্রেতাদের কাছে ইস্যু করেছেন সেগুলোর রেকর্ড রাখছেন, এবং এই এন্ট্রিগুলোর মূল উদ্দেশ্য হল আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন, পোস্ট ডেটেড চেকের সম্পূর্ণ রেজিস্টার দেখতে পারবেন এবং ঠিক কতগুলো চেক ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষমান আছে তা জানতে পারবেন। এছাড়াও রিসিপ্ট ও ভাউচার এন্ট্রিতে আমরা ফিল পেন্ডিং পিডিসি অপশন দিয়েছি। তাহলে উদাহরণস্বরূপ আজ যদি কোনো চেক ক্লিয়ারেন্সের জন্য নির্ধারিত থাকে, আপনি সহজেই ফিল পেন্ডিং পিডিসি ক্লিক করতে পারেন এবং ডেটা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে,
যেখানে আজকের তারিখের জন্য অপেক্ষমান সব চেক দেখাবে। এটি আসলে আপনার রিসিভেবলস ও পেয়েবলস ব্যবস্থাপনার জন্য খুবই সহজ ও কার্যকর একটি উপায়। এখন সামনে এগিয়ে চলুন অ্যাডহক অ্যাডজাস্টমেন্ট উইথ বিল ফিচার নিয়ে কথা বলি। হিসাবরক্ষণে যেমনটা আপনি জানেন, আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে পেমেন্টগুলো সরাসরি নির্দিষ্ট ইনভয়েসের সাথে মেলে না। উদাহরণস্বরূপ, যদি কোনো গ্রাহক একসাথে একাধিক ইনভয়েসের জন্য মোট একটি অর্থ পরিশোধ করেন, তাহলে যদি কোনো গ্রাহক পেমেন্ট এন্ট্রির সময় নির্দিষ্ট ইনভয়েসের সাথে সমন্বয় না করে ৫ লাখ টাকা মতো কোনো অর্থ প্রদান করেন, আপনি পরে এই অ্যাডহক অ্যাডজাস্টমেন্ট ভাউচার ব্যবহার করে সেই পেমেন্টগুলো নির্দিষ্ট ইনভয়েসের সাথে মিলিয়ে ও সমন্বয় করতে পারবেন। এখানে আপনাকে শুধু টাইপ নির্বাচন করতে হবে, এটি গ্রাহক নাকি বিক্রেতা, শাখা বাছাই করতে হবে, তারপর পার্টি নির্বাচন করতে হবে। আপনি এটি করার পর সিস্টেমটি সেই পার্টির জন্য বাকি থাকা অর্থের পরিমাণ দেখাবে। স্ক্রিনে আপনি ডেবিট ও ক্রেডিট লেনদেন আলাদাভাবে দেখতে পাবেন, এবং যদি আপনি কোনো লেনদেন সমন্বয় করতে চান, তাহলে সহজেই সংশ্লিষ্ট বিলগুলো নির্বাচন করতে পারবেন। আপনি চাইলে এন্ট্রি আনঅ্যাডজাস্টও করতে পারেন। বাল্ক অ্যাডজাস্টমেন্টও সম্ভব। উপরের হেডারে একটি অপশন আছে যেখানে আপনি একসাথে অনেকগুলো নির্বাচন করে সেভ করতে পারেন এবং সব মিল থাকা এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা বাজেট বরাদ্দের অপশনে আসি। আমরা আগেই বাজেট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি। এখানে আপনি আসলেই বাজেট এন্ট্রি দিতে পারবেন। আপনাকে শুধু সেই লেজারগুলো নির্বাচন করতে হবে যেখানে বাজেট বরাদ্দ করতে চান, বাজেটের পরিমাণ লিখে সেভ করতে হবে। এখানে আসল সুবিধা হল, যখনই কেউ কোনো এন্ট্রি দেবে, সিস্টেমটি বাজেট সীমা যাচাই করবে। যদি লেনদেন বাজেটের চেয়ে বেশি হয়, সফটওয়্যারটি একটি সতর্কবার্তা দেখাবে এবং আপনার সেটআপ অনুযায়ী এটি সম্পূর্ণ এন্ট্রি বন্ধ করে দিতে পারে যাতে অতিরিক্ত খরচ না হয়। এটি নিশ্চিত করে যে আপনার আর্থিক নিয়ন্ত্রণ খুবই কঠোর এবং পদ্ধতিগত। সবশেষে চলুন দ্রুত ফাইন্যান্সের জন্য উপলব্ধ রিপোর্টস সেকশনের দিকে একবার নজর দিই। রিপোর্টের জন্য আপনাকে শুধু অল রিপোর্টসে যেতে হবে, তারপর গ্রেটার দ্যান, তারপর মোর রিপোর্টসে যেতে হবে। এবং ফাইন্যান্স সেকশনের অধীনে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পাবেন, যেমন রসিদ লেজার, সাধারণ বই, রিভার্স সাধারণ বই, বিক্রয় সাধারণ লেজার, ক্রয় সাধারণ লেজার, ডেবুক, আপনার সব ক্যাশ বুক, সব ব্যাংক বুক, পিটিসি এন্ট্রি এবং আরও অনেক কিছু। আপনার কাছে আরও বিস্তারিত রিপোর্টও আছে, যেমন লেজার, সাধারণ লেজার, সাব লেজার, ট্রায়াল ব্যালেন্স, এমনকি সাব লেজার অনুযায়ী ট্রায়াল ব্যালেন্স এবং লোকেশন অনুযায়ী ট্রায়াল ব্যালেন্স। এর পাশাপাশি কোম্পানি সেটআপে আমরা আগে আলোচনা করা 5টি অ্যাট্রিবিউটের জন্য রিপোর্ট রয়েছে, তাই আপনি অ্যাট্রিবিউট ভিত্তিক রিপোর্টও চালাতে পারবেন। এছাড়াও ঋণ এবং ব্যাংক সুদ এবং অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য বিশেষ রিপোর্ট রয়েছে। তাই যদি আপনি লেজার থেকে ঋণ অ্যাকাউন্ট ফিচারটি সক্রিয় করে থাকেন, তাহলে এই রিপোর্টগুলোতে আপনি ঋণ সংক্রান্ত সব প্রাসঙ্গিক তথ্য দেখতে পারবেন। এবং সর্বশেষে পার্টি অ্যাকাউন্ট কনফার্মেশন একটি চমৎকার ফিচার, যেখানে আপনি আপনার গ্রাহক বা বিক্রেতাদের কাছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠাতে পারেন কনফার্মেশনের জন্য। আপনি চাইলে এই কনফার্মেশনগুলো একসাথে পাঠাতে পারেন, যা একে কার্যকর করে তোলে। তাহলে এভাবেই আপনি আউটবক্সের মধ্যে আপনার ফাইন্যান্স ফাংশনগুলো পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ।